রহমতুল্লাহ। আমি আনিম হাসান হাশমি। আজকে রেজাল্ট সায়েন্স স্কুল এর হয়ে এসএসসি 2026 এর মডেল টেস্ট এর কোশ্চেন আমরা সলভ করব, যেটার এক্সাম হয়েছিল 24 তারিখ, অক্টোবরের 24 তারিখ, এবং ফুল মার্ক ছিল হচ্ছে 25 এবং ডিউরেশন ছিল 1 ঘন্টা। এখানে দুটো বিভাগ ছিল, একটা ক বিভাগ একটা খ বিভাগ, যেখানে ক বিভাগে 5টা ক টাইপ কোশ্চেন দেওয়া হয়েছিল আর খ বিভাগে 2টা সৃজনশীল। এখন আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেনের আমরা অ্যান্সার করব। আমাদের প্রথম কোশ্চেনটা ছিল ক বিভাগের, যে সাম্যবল কাকে বলে। আমরা সাম্যবল বলতে বুঝি যে কোনো একটা বস্তুর মধ্যে এমনভাবে বল প্রয়োগ করা হচ্ছে যে সকল বলগুলার লব্ধি শূন্য হয়, যে দেখে মনে হয় যে বস্তুটা স্থির আছে। যেরকম মনে করা হোক যে এখানে একটা এম ভরের একটা বস্তু আছে, ধরলাম এম, আর যে এ পাশে একটা বল দেওয়া হচ্ছে যেটা 5 নিউটন, তার ঠিক অপোজিটে আরেকটা 5 নিউটনের বল প্রয়োগ করা হচ্ছে। এখন এখানে দুটা বল আছে, তো দুইটা বলে আমি যদি লব্ধি বের করি, এফ ইজিক্যাল টু, আমি ধরলাম যে এই দুইটা বল, একটা F1 একটা F2, 1 প্লাস F2। তো F1 আর F2 যোগফল হচ্ছে কি F, যেটা হচ্ছে আমাদের লব্ধি। তো F1 আমরা ধরলাম, F1 হচ্ছে এখানে 5 নিউটন, আর আরেকটা হচ্ছে 5 নিউটন, কিন্তু যেহেতু একটা বল আরেকটার অপোজিট ডিরেকশনে ক্রিয়া করছে, তো আমরা এটাকে নেগেটিভ ধরবো, -5। তো এটার পুরো সামেশনটা আসে হচ্ছে আপনার 0 নিউটন। সো এটাই বলা হয়েছে যে যদি একাধিক লব্ধির মানে একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, তবে এই বলগুলোকে সাম্যবল বলে। প্রত্যেকটা হচ্ছে গিয়ে সাম্যবল হিসাবে অ্যাক্ট করছে এখানে এই বস্তুটার উপর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে যে মহাকর্ষ কি? মহাকর্ষ হচ্ছে যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু একে অপরকে একটা আকর্ষণ করে। হ্যাঁ, এই আকর্ষণ বলটা খুবই ক্ষুদ্র হয়, যার কারণে ফিল হয় না, বাট এটা এক্সিস্ট করে। তো এখানে বলা হচ্ছে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণিকা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বলে। থার্ড কোশ্চেনটা হচ্ছে গিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। এটা একটা বেসিক্যালি একটা মুখস্থ জিনিস, যে আমাদের বইয়ে বা গাইডে বা যেখানে যেটা আছে এটা ডিরেক্টলি মুখস্থ করে নিলে ভালো হয়। তবে এই সূত্রের যদি প্রতিপাদন দেখতে চাও, তাহলে নিউটনের থার্ড ল থেকে এটা আসে, মোস্ট প্রবাবলি তোমরা সবাই জানো। তো যে সূত্রটা বলছে হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, মানে বস্তুদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে এটা ছাড়া, কোনো বল কাজ না করলে মানে বোঝাচ্ছে যে বাহ্যিক থেকে কোনো বল না আসলে, দিক থেকে কোনো বল না আসলে কোনো নির্দিষ্ট দিকে তাদের কোনো নির্দিষ্ট দিকটা অলওয়েজ হচ্ছে গিয়ে নির্দিষ্ট থাকবে, কারণ ভরবেগের একটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। তো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। সো ওকে, ফোর্থ কোশ্চেন হচ্ছে যে কাজ কি? কাজ বেসিক্যালি হচ্ছে কি কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল, যেটা আমরা জানি হচ্ছে এফ। আর প্রযুক্ত বল আর বলের দিকে সরণ, মানে অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে বলের দিকে হতে হবে, এবং এটার সরণকে, যেটা হচ্ছে এস, সরণের উপাংশের গুণফলকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার কাজ। তো আমরা যদি বলি যে প্রযুক্ত বল এফ আর এর বলের দিকে সরণ হচ্ছে এস, তাহলে এটাকে আমরা বলবো কি? কাজ। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে যান্ত্রিক শক্তি কি? তো যান্ত্রিক শক্তির আমরা দুইটা উদাহরণ জানি। যদি কোনো বস্তুকে গতিশীল করা হয়, আর কোনো একটা বস্তুকে যদি অবস্থান পরিবর্তন করে, কোনো একটা বস্তুকে যদি মনে করো গতিশীল করা হলো, এই গতিশীল বস্তু মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, এটাকে আমরা বলি হচ্ছে কি পটেনশিয়াল, সরি, কাইনেটিক এনার্জি বা হচ্ছে গতিশক্তি। আরেকটা বস্তুকে ধরো যে এখান থেকে আমি আরেকটা জায়গায় উঠায় নিলাম, একটা উচ্চতায় উঠাই নিলাম, এই উচ্চতায়। তো এই উচ্চতায় এই বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, এটাকে আমরা বলি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বা ইপি। তো এটা হচ্ছে কি একটা যান্ত্রিক শক্তির উদাহরণ, আর এটাও একটা যান্ত্রিক শক্তির উদাহরণ। তো এই শক্তি দুটোকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে কি মোট যান্ত্রিক শক্তি। তো এটাই এখানে বলা হচ্ছে যে বস্তুর গতি আমরা বলতে বুঝি হচ্ছে কি গতিশক্তি, আর অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি, এটাকে আমরা বলি হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি। তো বস্তুর গতি বা অবস্থান পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। এবার আমরা খ বিভাগে আসি। খ বিভাগে আমাদের দুইটা সৃজনশীল। তো প্রথম সৃজনশীল এর উদ্দীপক দেওয়া আছে। তো ক প্রশ্নতে বলছে যে বল কাকে বলে? যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়। একটা হচ্ছে গিয়ে স্থির বস্তুর উপর যেটা গতিশীল করে বা করতে চায়, আরেকটা গতিশীল বস্তুর উপর যেটা গতির পরিবর্তন করে বা করতে চায়। একে কি বলে? একে বল বলে। আচ্ছা, খ প্রশ্নে বলা আছে বতুরের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন? তো এটা ঘর্ষণের একটা টপিক। তো আমরা সবাই জানি, সবাই দেখি যে বোতলের ক্যাপগুলাতে অনেক গ্রিপের জন্য হচ্ছে গিয়ে খাঁজ কাটা থাকে। তো এটার মেইন রিজনই এটা, যে আমরা যাতে এটা ইজিলি মুখাটা খুলতে পারি। তো এটাই আমরা এখানে বাংলাতেই জাস্ট সহজ করে বলে দিবা, যে এখানে বলা আছে বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকলে ছিপিতে উঁচু নিচু থাকে, মানে খাঁজগুলো উঁচু নিচু হয়। এর ফলে বোতলের ছিপি ও আঙ্গুলের মধ্যে ঘর্ষণ বলটা, এই যে ঘর্ষণ বলটা দেওয়া আছে, ঘর্ষণ বলটা হচ্ছে কি বাড়িয়ে দেয় এই খাঁজ কাটাগুলো, ফলে ছিপি সহজে খোলা বা বন্ধ করা যায়।
তো প্রথম সৃজনশীলের উদ্দীপকে বলা হচ্ছে যে কৃষক ইসমাইল মিয়া তার জমির পাশে বয়ে যাওয়া একটি খাল থেকে জমিতে পানি সেচ দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করলেন। মোটরটি ১ ঘন্টা ১০ মিনিট সময়ে তার জমির সেচের জন্য প্রয়োজনীয় ২ লক্ষ লিটার পানি খাল থেকে জমিতে উঠাতে পারে। মোটরটির কর্মদক্ষতা দেওয়া আছে, খালের পানিপৃষ্ঠ থেকে জমির উচ্চতাটা দেওয়া আছে ১০ মিটার। ঠিক আছে, এর মাধ্যমে পানি উঠায় সেচ দিতে তার কত টাকা খরচ হয়েছিল? তো আমার প্রথমত মোটরটা ব্যবহার করার জন্য যেই শক্তিটা প্রদান করা হয়েছিল, যেই শক্তিটা মোটরটা কনজিউম করেছে, ওই শক্তিটার উপর বেস করে আমরা কত শক্তি খরচ কনজিউম করেছে ওইটা আমরা পাবো। তো যত শক্তি কনজিউম করেছে ওইটার উপর আমরা এই মানটাকে তুলনা করে আমরা কত টাকা খরচ হচ্ছে সেটা বের করতে পারবো। তো উদ্দীপকে যেগুলো আছে ওগুলো আমরা আগে তুলে নিব। যে আগে প্রথমে দেওয়া আছে কি সময়, যে মোটরটা কতক্ষণ ধরে চলেছে। সময়টা হচ্ছে কি টি ইজ ইকাল টু ১ ঘন্টা সমান হচ্ছে গিয়ে ৩৬০০ সেকেন্ড, আমরা সবাই জানি। আর ১০ মিনিট, ১ মিনিটে যেহেতু ৬৬০ সেকেন্ড, তাহলে ১০ মিনিট হবে ৬০০ সেকেন্ড, টোটাল ৪,২০০ সেকেন্ড। আচ্ছা, তারপর দেওয়া হচ্ছে কতটুকু পানি উঠানো হয়েছে। তো দেওয়া হচ্ছে ২ লক্ষ লিটার। তো এটাকে আমরা কেজিতেও লিখতে পারি, কারণ আমরা জানি ১ লিটার সমান সমান ১ কেজি একটা সার্টেন টেম্পারেচারে। তো এটাকে আমরা লিখলাম ২ লক্ষ কেজি। ঠিক আছে, এরপর দেওয়া হচ্ছে কর্মদক্ষতা, মোটরটির কর্মদক্ষতা দেওয়া আছে। তো আমরা কর্মদক্ষতা জানি ইটা ইজ ইকুয়াল টু 60%। তো এটাকে আমরা দশমিকে লিখতে পারি, যেটা হবে 0.6। ঠিক আছে, এরপর খালের পানিপৃষ্ঠ থেকে জমির উচ্চতা দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে ১০ মিটার, যেটা হাইট ১০ মিটার। আচ্ছা, এরপর আমরা জানি wait, no, আমরা জানি কর্মদক্ষতা আর আহ, তোমার হচ্ছে জমির মোটরের প্রদত্ত শক্তি বা কার্যকর শক্তির একটা সূত্র আমরা জানি, যেটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু ই আউট ডিভাইডেড বাই ই ইন। ঠিক আছে, এই আউটটা হচ্ছে গিয়ে তোমার মোটরটা যে পানি তুলতেছে, পানি তোলার জন্য যেই শক্তিটা ব্যয় হচ্ছে এটা হচ্ছে ই আউট। হ্যাঁ, আরেকটা হচ্ছে ই ইন, যেটা আমাদের মোটরের মধ্যে হচ্ছে গিয়ে প্রদত্ত করা হচ্ছে, যে মোটরটা যে শক্তিটা কনজিউম করতেছে কাজটা করার জন্য। তো আমরা আমাদের প্রয়োজন এটা, কারণ মিটার আমরা যখন মোটর চালাই মিটারে হচ্ছে গিয়ে কাউন্ট উঠে। তো মিটারটা ওটাই কাউন্ট করবে যতটুকু শক্তি মোটরকে দেওয়া হচ্ছে। তো আমাদের এই প্রদত্ত শক্তিটাই প্রয়োজন। তো প্রদত্ত শক্তি আমরা এখানে নিয়ে আসবো ই ইন, আর এটা কি এ পাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে out। এখন আমরা জানি ই আউট ইজ ইকাল টু এমজিএইচ, কারণ এই শক্তিটা হচ্ছে গিয়ে পানিটা তুলতেছে, যার কারণে যে শক্তিটা ব্যয় হচ্ছে এটার পিছনে, আর এটা হচ্ছে ই ইন, সরি এটা ইটা। এখন এটাতে আমরা মান বসাই দিব প্রত্যেকটা। এম হচ্ছে গিয়ে ২ লক্ষ লিটার, মানে ২ লক্ষ কেজি, আর জি হচ্ছে গিয়ে 9.8, আর এইচ হচ্ছে ১০ মিটার, আর ইটার মান হচ্ছে গিয়ে 0.6। তো আমরা যদি ক্যালকুলেশন করি, ২ লক্ষ ইন্টু 9.8 ইন্টু ১০ ডিভাইডেড বাই 0.6, আমাদের আসছে গিয়ে 3.26 ইন্টু ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, 3.26 ইন্টু 10⁻⁷ জুল শক্তি, এটা জুল। 3.26 ইন্টু 10⁻⁷ জুল। আচ্ছা, তো আমরা জানি যে প্রদত্ত শক্তিটা আমরা পেয়ে গেছি। তো এই শক্তিটার উপর বেস করে কত টাকা খরচ হচ্ছে এটা আমরা এবার বের করব। তো আমি এই জিনিসটুকুকে একটু শর্ট করে নিই, আম, একটু জায়গা করে নিলাম। আচ্ছা, ওকে, দেওয়া আছে 3.6 ইন্টু 10⁻⁶ বিদ্যুৎ, জুল বিদ্যুৎ শক্তির মূল্য 7 টাকা। আমাদের প্রদত্ত শক্তি হচ্ছে 3.26 ইন্টু 10⁻⁷ জুল। বিদ্যুৎ শক্তির মূল্য মূল্য 3.26 ইন্টু 10⁻⁷ ইন্টু 7 টাকা, আর নিচে হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁶ টাকা। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা অ্যান্সারে আছে 3.6 10⁻⁶, আমাদের আসে 63.51, 63.51 টাকা।
63.51 টাকা। তো ইলিয়াস মিয়া এত টাকা খরচ করে তার জমিতে সেচ দিয়েছে কত সময় ধরে? ১ ঘন্টা ১০ মিনিট সময় ধরে। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা, ঘতে বলা হচ্ছে যে গ্রীষ্মকালে খালের পানির স্তর 2.5 মিটার নিচে নেমে গেলে ওই একই মোটর দিয়ে প্রয়োজনীয় পানি সেচ দিতে পূর্বের তুলনায় কত মিনিট সময় কম বা বেশি লাগবে? তো যেহেতু একই মোটর আছে তো কর্মদক্ষতাও 60% থাকবে। শুধুমাত্র চেঞ্জ হবে যে পানির পৃষ্ঠ থেকে জমির উচ্চতা। আগে ছিল 10 মিটার, এখন 2.5 মিটারের নিচে নেমে গেছে। তার মানে 2.5 এর সাথে আর 10 এর সাথে 10 মিটারের সাথে আরো 2.5 মিটার আ আরো যুক্ত হবে। যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এটা একটা খাল। হুম? তো এটার স্তর ছিল উপর থেকে 10 মিটার পর্যন্ত। হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে পানি। তো এটা আরেকটা খাল আরকি যে এটা খাল। এটার পানির স্তর আগে ছিল এখান পর্যন্ত ছিল আগে ১০ মিটার। তো এটার থেকে পানির স্তর যেহেতু নিচে নেমে গেছে, এই স্তরটা আরো নিচের দিকে যাবে। তো স্তরটা আরো নিচে গেলে ধরি পানির স্তরটা এখন এখানে আছে। এটা পানি। এখন এটা থেকে এটার স্তর হবে হচ্ছে গিয়ে ১০ যোগ 2.5 মিটার। তো সিম্পলি যদি এড করি তাহলে 12.5 মিটার, 12.5 মিটার নিচে হচ্ছে গিয়ে পানির স্তর। এখন এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা। আর আমাদের প্রশ্নে যা প্রদত্ত আছে এগুলো একটা, একটা করে লিখে ফেলবো। এটা হচ্ছে গিয়ে 0.6 আর এইচ এখন 12.5 মিটার আর ভর হচ্ছে 2 লক্ষ কেজি পানির ভর আর জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে ছোট করে সাইড করে নেব। আচ্ছা, এরপর এখন আমরা এটার একটা সূত্র জানি যেটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন। আচ্ছা, তো এই ক্ষমতার একটা রেশিও আছে যেটার মাধ্যমে আমরা কর্মদক্ষতা পাই। তো এটাকে একটু সিম্পলিফাই করে যদি আমি লিখি তাহলে পি ইন ইজ ইকুয়াল টু সরি পি ইন না পি আউট ইজ ইকুয়াল টু এটা ইন্টু পি ইন। তো পি আউটটা কি? পি আউট হচ্ছে গিয়ে কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা। তো এই কার্যকর ক্ষমতার মাধ্যমে বোঝানো যায় যে মোটরটা কি কতটুকু কাজ করতে পারছে। তার হারটাকে কাজ করার সামর্থ্য বা হারটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি ক্ষমতা। তো সিমিলারলি পি ইন হচ্ছে যে আমরা মোটরটার মধ্যে যেই শক্তি আমরা প্রোভাইড করছি, মোটরটা যেই শক্তিটা কনজিউম করতেছে যে ওইটার হারটাকে আমরা বোঝাচ্ছি হচ্ছে গিয়ে প্রদত্ত ক্ষমতা। তো প্রদত্ত ক্ষমতা সময় প্রয়োজন হচ্ছে গিয়ে ১ ঘন্টা ১০ মিনিট। হ্যাঁ? আর যখন আমরা পানির স্তর নিচে নামায় দিচ্ছি তখন হচ্ছে গিয়ে আমার আরো বেশি প্রয়োজন, শক্তি প্রয়োজন। যেহেতু আরো বেশি শক্তি প্রয়োজন তাহলে আমার সময়ও বেশি লাগছে। তো এটার মধ্যে আমি যদি সিম্পলিফাই করে পাই পি আউট তাহলে আমরা পাবো হচ্ছে mgh আর এটা হচ্ছে টি প্রাইম। টি প্রাইমটা হচ্ছে আমার ১২.৫ মিটার থেকে আমার পানি উপরে উঠাতে যে সময়টা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে টি প্রাইম। এটা আর পি ইন হচ্ছে আমি যেই শক্তিটা প্রদত্ত শক্তিটা আমি পেয়েছিলাম খ থেকে সেটা আর ওই প্রদত্ত শক্তিটা আমার কত সময় ধরে তার জন্য ওই শক্তিটা প্রয়োজন হচ্ছে সে সময়টা হচ্ছে যে আমার টি। তো আমার প্রয়োজন হচ্ছে কি এই টি প্রাইমটা। তো টি প্রাইমটা আমি সূত্র জাস্ট নিয়ে আসবো এই জায়গা। তো টি প্রাইম যদি আমি লিখি তাহলে ক্যালকুলেশন করে আমরা পাই mgh টি আর নিচে হচ্ছে গিয়ে ইটা ইন্টু প্রদত্ত শক্তি। তো আমরা সবগুলোর মান একটা, একটা করে বসায় দিব। এম হচ্ছে গিয়ে ২ লক্ষ, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে গিয়ে 12.5, টি পূর্বের সময় লেগেছিল ৪,২০০ সেকেন্ড, এটা হচ্ছে 0.6 আর আমাদের প্রদত্ত শক্তি ছিল এই যে 3.26 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 7 জুল। তো সেটা আমরা এখানে লিখে ফেলবো 3.26 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশনটা হবে ২ লক্ষ ইন্টু 9.8 ইন্টু 12.5 ইন্টু 4,200 ডিভাইডেড বাই 0.6 ইন্টু 3.26 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তো আমরা সময় পাই হচ্ছে গিয়ে 5,260 সেকেন্ড, 5,260.77। সেকেন্ড।
আচ্ছা, এটা আমরা সময় পাই যখন আমরা 12.5 মিটার থেকে আমরা পানি উপরে তুলছি। তো সময় লাগবে এখন ৫,২৬০.৭৩ মাইনাস। আগে সময় লেগেছিল ১০ মিটারে ৪,২০০ সেকেন্ড। তো এটা যদি আমরা সিম্পলি যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো অ্যান্সার মাইনাস ৪,২০০। তো আসছে হচ্ছে গিয়ে ১,০৬০.৭৩ সেকেন্ড। ১,০৬০.৭৩ সেকেন্ড। এটাকে আমরা মিনিটে নিয়ে নিই ৬০ দিয়ে ভাগ করার মাধ্যমে। ভাগ করি ৬০ দিয়ে। তো আমরা পেয়ে যাচ্ছি যে ১৭.৬৭। এটা যদি আমি ডিগ্রিতে নেই আমি সেকেন্ড অফ মিনিটটাও পেয়ে যাবো, মিনিটের পর সেকেন্ডটাও পেয়ে যাবো। ১৭ আর ১৭ মিনিট ৪০ সেকেন্ড। ১৭ মিনিট ৪০ সেকেন্ড। তো এটাই আমার সময় লাগবে। আচ্ছা, পরের সৃজনশীলে বলেছে, আচ্ছা, কথায় বলা হয়েছে যে শক্তির নিত্যতা সূত্রটি লিখো। তো আমরা নিত্যতা সূত্রটা জানি, এভাবে বলবো যে আমরা জানি যে শক্তি কখনো হচ্ছে ধ্বংস করা যায় না। শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হয়। হ্যাঁ? শক্তিকে কখনো বিনাশ করা যায় না। তো এটাই বলেছি যে শক্তির নিত্যতা সূত্র বলে যে বিশ্বের মোট শক্তির পরিমাণ একটি ধ্রুব সংখ্যা। ঠিক আছে? একটা ধ্রুবক। এটা অসীম পর্যন্ত বাট একটা ধ্রুবক। ঠিক আছে? শক্তি অবিনশ্বর, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি আ খালি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে? আচ্ছা, কথা বলেছে যে বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? তো ১ম এ বলব যে বায়োমাসটা কি? বায়োমাসটা হচ্ছে কি? বায়োমাস বলতে সেসব জৈব পদার্থকে বোঝায় যেগুলা শক্তি রূপান্তরিত করা যায়। তো যেসব পদার্থ যেগুলা বায়োমাসের শক্তির উৎস ওগুলো হচ্ছে ওগুলো বলবা যে জ্বালানি কাঠ, গাছপালা, কাঠের বর্জা, ধানের তুষ, লতাপাতা, পাখির মল, বর্জ্য এগুলো হচ্ছে তোমার বায়োমাসের শক্তির উৎস। তো নবায়নযোগ্য শক্তি অন্যতম উৎস হচ্ছে গিয়ে বায়োমাস। তো নবায়নযোগ্য শক্তিটা কি? নবায়নযোগ্য শক্তি এমন একটি আ শক্তি যেগুলা আবার নবায়ন করা যায়। তো বায়োমাসকে সহজেই বায়োগ্যাস উৎপাদন করা যায়। এই গ্যাস থেকে আমরা তোমার রান্নার কাজও করতে পারি। যেরকম আমরা এলপিজি গ্যাস আ সিলিন্ডার ইউজ করি সেটা। তারপর চুল্লি কেন্দ্রগুলোতে হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এই গ্যাসগুলো ইউজ করে, বায়োমাসকে ইউজ করে। তো এইজন্যই বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। দেখো, গতে কি বলেছে যে উদ্দীপকে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো আমরা জানি প্রযুক্ত বল বলতে বোঝাচ্ছে যে এফ এর মান বের করতে বলেছে। তো আমরা উদ্দীপকে কি আছে এগুলো আমরা আগে দেখি। যে বলেছে যে 58.8 নিউটন ওজনের বস্তুটি কি 58.8 ওজনের আ ২ নিউটন ঘর্ষণ বল, ২ নিউটন ঘর্ষণ বল যেটা হচ্ছে গিয়ে এফ, এটা ডব্লিউ। তো ১০ সেকেন্ড যাবত বল প্রয়োগ করেছে। তো টি আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে ১০ সেকেন্ড। আর দূরত্ব হচ্ছে গিয়ে ৫০ মিটার। ডি দূরত্ব নিয়ে যাওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। এরপর কিছুক্ষণ পর বস্তুটি থেমে গেল। আচ্ছা। আমাদের যে গিভেন ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা আস্তে, আস্তে করে একটা করে লিখে নিব। তো ওজন দেওয়া হচ্ছে W = 58.8 নিউটন। আমাদের ওজন নিয়ে যেহেতু কাজ নেই আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে m এর মান বের করে নিব। 58 কে জাস্ট আমরা 8 কে আমরা 9.8 দিয়ে ভাগ করে দিব। As we know that W is equal to mg. ওকে। এরপর দেওয়া আছে হচ্ছে ঘর্ষণ বল F, ছোট f, ছোট হাতের f 2 নিউটন। আচ্ছা, এই ডায়াগ্রামটা আমরা আসি। যেখানে চিত্র হিসাবে আমরা বস্তুটার ওজন হচ্ছে গিয়ে কত? আম সরি এখানে আমার লেখা হয় নাই। এটা হবে হচ্ছে গিয়ে ৬ কেজি। ওকে। ৬ কেজি এটা ক্যালকুলেটরে বসালে আসে ৬ কেজি। ঠিক আছে। এখন এই বস্তুটার ওজন হচ্ছে কি ৬ কেজি। তো এটার এদিকে আমরা প্রযুক্ত বল দিচ্ছি যেটা হচ্ছে F। তো আমরা জানি যে যেদিকে আমরা প্রযুক্ত বল দেই তার এগেইনস্ট এ মানে উল্টা দিকে বিপরীত পাশে আমরা হচ্ছে গিয়ে ঘর্ষণ বলটা অনুভব করি। যেটা হচ্ছে গিয়ে ছোট হাতের F। যেটাকে আমাদেরকে বলা হচ্ছে যে প্রশ্ন অনুসারে যে এটা হচ্ছে গিয়ে ২ নিউটন। আচ্ছা। এখন যদি আমাদের প্রযুক্ত বলটা আমাদের ঘর্ষণ বল থেকে বেশি হয়, তাহলে যখন ঘর্ষণ বলের সাথে এটাকে যখন নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল করার পর এটা সামনের দিকে মানে হচ্ছে তোমার প্রযুক্ত বলের দিকে একটা সরণ হবে। এই সরণটা যেই ফোর্স নিয়ে হবে, সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে কি কার্যকর ত্বরণ। কার্যকর বল। ঠিক আছে? এটাকে বলব কি? কার্যকর বল। এটাই হবে হচ্ছে গিয়ে MA। আর এখানে এটা আমরা জানি এটা হবে হচ্ছে কার্যকর ত্বরণ। ঠিক আছে? আচ্ছা। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যে আমাদেরকে চেয়েছে এই F টা বের করতে হবে। আচ্ছা। এরপর দেওয়া হচ্ছে T is equal to 10 সেকেন্ড। আর দূরত্ব D, আচ্ছা D না আমরা এটাকে বলি হচ্ছে কি S। আমরা এটাকে S টার্মটাই বেশি পরিচিত। আচ্ছা। এটাও মুছে ফেলি। আম S, S equal to ৫০ মিটার। আচ্ছা। এখন আমরা মেইন অঙ্কটায় আসি। তো আমাদের চাইছে যেহেতু F, আমরা ইকুয়েশনটা লিখে ফেলব। F minus F is equal to MA। এখন প্রযুক্ত বল থেকে আমি ঘর্ষণ বলটা যে বাদ দিব, যেই বলটা আমি পাবো এটাই হবে আমার কি কার্যকর বল। আচ্ছা, এখন যদি আমি F বের করি, ছোট f টাকে যদি ওপাশে নিই, ঘর্ষণ বলটাকে ওপাশে নিলে M প্লাস F ফ্রিকশনাল ফোর্স। ওকে।
আমাদের কাছে এম আছে, আমাদের কাছে এফ আছে, আমাদের কাছে নাই শুধু হচ্ছে কি ত্বরণটা। তো এই ত্বরণটা আমাদের প্রয়োজন। কার্যকর ত্বরণটা আমাদেরকে বের করতে হবে। কার্যকর ত্বরণ আমরা বের করব এই ২ টা গিভেন ইনফরমেশন থেকে। আচ্ছা, আমরা জানি S = UT প্লাস হাফ এ টি স্কয়ার। এখান থেকে আমরা এটা বের করব। এখন ইউ এই জায়গাটা 0, ইউ ইজ ইকুয়াল টু কি 0, যার কারণে এটা পুরোটা 0। আর এস দেওয়া আছে হচ্ছে কি আমাদের 50 মিটার। 0 প্লাস হাফ এ, আর টি দেওয়া হচ্ছে আমাদের কত 10 সেকেন্ড। 10 সেকেন্ড। এখন এখান থেকে আমরা এর মানটা বের করব। আমরা যদি এর মানটা এখান থেকে বের করতে চাই, 50 50 ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু এক্স ইন্টু 10 স্কয়ার। আমরা এক্স এর মান পাই হচ্ছে কি 1, তার মানে ত্বরণ হচ্ছে কি 1। ওকে, তাহলে আমরা এখান থেকে এর মান পাই ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এখানে সূত্রতে বসাই দিব। এফ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম আমরা দেওয়া হচ্ছে যে 6 কেজি, 6 ইন্টু 1 প্লাস ফ্রিকশনাল ফোর্স হচ্ছে গিয়ে 2। এখান থেকে পাই আমরা 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8, 8 নিউটন। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, দেখো কথা বলছে যে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি যাত্রা শুরু স্থান থেকে 210 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। আচ্ছা, তো যাত্রা শুরু স্থানটা কোথায়, যে যেখান পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছিল, আর যখন বল অপসারণ করে নেওয়া হয়, মানে 10 সেকেন্ড যাবত বল দেওয়ার পর যখন বলটা অপসারণ করে নেওয়া হয়, যেই স্থান থেকে বস্তুটি ফ্রিলি হচ্ছে গিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে থেমে যায়, যে জায়গা থেকে শুরু হয় সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের কি যাত্রা শুরু স্থান। ঠিক আছে, তো আমরা এই চিত্রটার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে গিয়ে সেই 6 কেজির বস্তুটা। ঠিক আছে, যেটার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, আর এর উপর একটা বল প্রয়োগ করা হয় 10 সেকেন্ড যাবত, টি ইজ ইকাল টু 10 সেকেন্ড। তো এটাকে 50 মিটার দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়া হয়। 50 মিটার দূরত্ব, এখান থেকে আসার পর বস্তুটা উপর বল প্রয়োগ বন্ধ হয়ে যায়। কিন্তু বল প্রয়োগ বন্ধ হয়ে গেলেও এটার উপরে একটা বেগ প্রাপ্ত হয়ে যায়। এই বেগটা কত আমাদের এটা বের করতে হবে। আচ্ছা, আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা আগে লিখে নিব, যে এম ইজ ইকাল টু 6 কেজি, আর আদিবেগ ছিল হচ্ছে গিয়ে 0 মিটার পার সেকেন্ড, সময় প্রয়োগ করা হয়েছিল 10 সেকেন্ড, আর S1 আমরা এটাকে S1 ধরতেছি, এটাকে হচ্ছে হ্যাঁ এটাকে S1 ধরছি, আর এটা ছিল 50 মিটার। আর আমরা খ হতে পাই যে এটার ত্বরণ ছিল হচ্ছে গিয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা A1 বলতেছি। তো এটা থেকে আমরা এই ভিটাকে পাবো। ঠিক আছে, তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউ হচ্ছে গিয়ে আমাদের 0 প্লাস এ হচ্ছে গিয়ে 1, আর টাইম টি হচ্ছে গিয়ে 10। সো ভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এখানে ভিটা পেয়ে যাই। তো ভিটা হচ্ছে আমাদের কত 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো বলেছে এইখান থেকে এই জায়গাটাই হচ্ছে কি আমার যাত্রা শুরু স্থান। তো যাত্রা শুরু স্থানের পর কিছুক্ষণ পর গিয়ে বস্তুটা থেমে যায়, যেখানে বলেছে যে বস্তুটা কিছুক্ষণ পর গিয়ে থেমে যায়, তার মানে কি যে এখানে যে শেষ বেগটা, এই শেষ বেগটা হবে কত 0। হ্যাঁ, তো এই শেষ বেগটাকে আমরা বলতে হচ্ছে কি ভি প্রাইম। হ্যাঁ, এটা হবে ভি ভি প্রাইম 0, ভি প্রাইম ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই পার্টটুকু আমরা এখন বিবেচনা করব। ঠিক আছে, শুধু এই পার্টটুকু। এখানে আমাদের কি চেয়েছে, এই যে কতটুকু বস্তুটা দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটাই আমাদেরকে কি চেয়েছে, এই দূরত্বটাকে আমরা বলতেছি S2। ঠিক আছে, তো বস্তুটা এখান থেকে এখান পর্যন্ত এসে থেমে গেছে। তো বস্তুটার মধ্যে মন্দন ঘটেছে। ঠিক আছে, তো কোনো একটা বলের কারণে বস্তুটা থেমে যায়, সেটা হচ্ছে বাহ্যিক বল। তো এই একটা মাত্র বাহ্যিক বল আমাদের এই কনটেক্সটার মধ্যে আছে, সেটা হচ্ছে কি 2 নিউটন ঘর্ষণ বল। তো বস্তুটা যখন এই দিকে বল প্রযুক্ত করা হচ্ছিল, যখন থেমে না হয়েছে প্রযুক্ত বলটা, তারপরে বস্তুটা কিন্তু গেছে, সামনের দিকে এগিয়েছে। কিন্তু একটা মাত্র কারণে বস্তুটা থেমে গেছে, সেটা হচ্ছে কি এটার বিপরীতে ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ বলটা কাজ করছিল। তো এখান থেকে আমরা মন্দনটা পেতে পারি যে এ কত। হ্যাঁ, এ টুটা কত। আমাদের এ টুটা কেন লাগবে, কারণ আমরা একটা এই সূত্র দিয়ে আমরা S2 বের করব, যে আমরা যেটা জানি ভি স্কয়ার ইজ ইকাল টু ইউ স্কয়ার প্লাস 2 AS। হ্যাঁ, এখানে আমাদের ভি আছে 0, ইউ আছে আদিবেগ 10 আছে, আমাদের এস বার করতে হবে, কিন্তু আমাদের কাছে এটা নাই। হ্যাঁ, এটা নাই, এই জন্য আমরা এ টুটা বের করবো। প্রথমে আগে এ টুটা বের করে নিই। আচ্ছা, তো আমরা জানি এফ ইজ ইকাল টু ছিল এম এ, এখানে এটা হচ্ছে মন্দন। আচ্ছা, আর এফ ছিল হচ্ছে 2 নিউটন, এম হচ্ছে 6 কেজি, আর এ, তো এ ইজ ইকাল টু আসে আমাদের 1/2
3। এটা কিন্তু ত্বরণ না, এটা কিন্তু মন্দন। ঠিক আছে? এটা কি? মন্দন। আচ্ছা। এটাকে যদি আমরা ত্বরণ রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যে এটা মন্দনটাকে সরায় দিয়ে আমরা বলব কি a -1/3। ঠিক আছে? মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার। অথবা আমরা এটাও বলতে পারি যে F ma। তোমার ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে গিয়ে প্রযুক্ত বলের উল্টা দিকে কাজ করেছে, সেহেতু সেই হিসাবে আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে -2 লিখবো। আর এম যেহেতু 6 কেজি আর এ হচ্ছে গিয়ে এ, এখান থেকে আমরা এ পাই, ত্বরণ পাই -1/3। হ্যাঁ, কারণ ত্বরণটা আহ, উল্টা দিকে কাজ করেছে, পিছের দিকে। ঠিক আছে? যেদিকে প্রযুক্ত বল করেছিল এর বিপরীতে হচ্ছে গিয়ে ত্বরণ কাজ করেছে। এই কারণে বস্তুটা কি হয়েছে? থেমে গেছে। আচ্ছা, এটা আপাতত এখন দরকার নেই, আমরা এ পেয়ে গেছি। এখন আমরা সূত্রটা জানি যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2a s। ঠিক আছে? এখন এখানে আমরা আদি বেগকে বলে লিখেছি ভি, শেষ বেগকে লিখেছি আমরা হচ্ছে গিয়ে তোমার ভি প্রাইম, আর দূরত্বকে লিখেছি s2, আর মন্দনকে লিখেছি ত্বরণকে লিখেছি হচ্ছে কি a2। ঠিক আছে? এখন এটা আমরা এই প্যারামিটারগুলোতে বসাই নিব। তো শেষ বেগটা হচ্ছে আমাদের কত? ভি প্রাইম, ইউ হচ্ছে গিয়ে আমাদের ভি প্লাস 2 এ হচ্ছে a2, এস হচ্ছে s2। এখান থেকে আমরা কি বের করবো? s2 এর মান বের করবো এখান। তারপর আমরা সবগুলোর মানগুলো বসায় ফেলি। ভি স্কোয়ার হচ্ছে গিয়ে 10 স্কোয়ার প্লাস 2 পেয়েছি আমরা হচ্ছে গিয়ে -1/3। আর s2 আমরা বের করব। এখান থেকে আমরা s2 ক্যালকুলেশন করে বের করব। ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নিয়ে 0 ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস 2 -1/3 ইন্টু এক্স। এখান থেকে আমরা s2 এর মান পাই কত? 150 মিটার। এই যে, তো s2 এর মান কত? 150 মিটার। তো আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা 210 মিটার পর্যন্ত বস্তুরা যাবে কিনা। তো দেখতে পাচ্ছ যে 150 মিটার পর্যন্ত গেছে, 210 মিটার পর্যন্ত যায়নি। তো এটাই লিখে দিবা যে বস্তুটি 210 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। এটাই আমাদের অ্যান্সার।